কেউ খেলার দিকে যায়, কেউ ব্যবসার দিকে যায়, কেউ বিজ্ঞানের দিকে যায়। তো আমার আসলে সাহিত্যের দিকেই যাওয়ার কথা ছিল। লেখকদের ছাড়া একটা সমাজকে আসলে অন্ধ বলতে হবে, কারণ লেখকের কাজটা কিন্তু সমগ্র নিয়ে। আমাদের যেটা অ্যাসেট সেটা হচ্ছে আমাদের মানুষের সামাজিক সংহতি একটা আছে, বিপদে মানুষ এক হয়ে যায়। আমরা একটা ফ্যাসিবাদকে বিদায় করলাম, ঠিক আছে, কিন্তু আমরা রাষ্ট্র মেরামত, রাষ্ট্র পুনর্নির্মাণ করতে পারছি না। এটা এমন এক সমাপ্তি যেটা আমাদের কল্পনার মধ্যে ধরা পড়ে না। আপনি আজকে ঘুমালেন, কালকে উঠলেন না, আপনি তো জানতেও পারলেন না আপনি মারা গেছেন। ফারুক ভাই, আমি একটা প্রাথমিক প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। স্বাভাবিকভাবে লেখকদেরকে আমরা জিজ্ঞেস করি যে তিনি কেন লিখেন। আপনাকে প্রশ্ন করলে আপনি কি বলবেন? মানে আমাদের জীবনের সব কিছুর কারণ আমরা ঠিক করি না, কিন্তু যে আমার ছোটোবেলায় আমার মন কেমন হবে, কি কি ঘটনা আমার জীবনে ঘটবে, যেগুলো আমাকে সারা জীবনের জন্য কোনো একটা দিকে নিয়ে যাবে, এটা আমাদের হাতে থাকে না। তো আমার ছোটোবেলায় আমার সংস্পর্শে আমি যে স্কুলে পড়েছি সেখানে আমি গল্পের বই পেয়েছি। তার আগেই আসলে আমার বাসায় বই আসতো। বাবা ট্রেনে জার্নি করলে কিছু কিছু বই আনতেন, সেগুলো খুবই সাধারণ, বাজিদ বোস্তামি বা কোনো নাটকের বই, এসব পত্রিকা আসতো। তো ফলে আমার মনে হয় যে আমার গঠন মনোবৃত্তির মধ্যেই এইসব বিষয়, গল্প, প্রকৃতি, অন্য মানুষ, যেমন একটা জিনিস খুব হতো যে অতীতের মানুষ যখন পড়তাম সেই সময়টায় যাওয়ার চেষ্টা করতাম, যে মানুষ কিন্তু বর্তমান নিয়ে হ্যাপি থাকে না, আমরাও ছিলাম না তখন। অতীতের ওই সময়টা বোধহয় ভালো ছিল, ওই মানুষের সময়। যেমন ধর্মীয়ভাবে মনে হতো কারো, আমারও হতো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জন্মালে কী হতো, বা লালনের সময় জন্মালে কী হতো। এই বোধটা আমার এখনও কিন্তু কাজ করে, যে এই প্রি মডার্ন সময়টা যখন মানুষ অন্যরকম, মানুষ যখন এই প্রযুক্তি, অর্থকড়ি এইসবের বাইরে অনেকটা ছিল, যেসব মানুষ, সবাই ছিল না, কিছু মানুষ তো ছিল, সবসময়ই মানুষের মধ্যে শয়তানি, দুষ্টামি, শোষণ, বঞ্চনা ছিল। আবার সাধারণ মানুষের মধ্যে সারল্য, সমাজ, ভালোবাসা, এগুলো ছিল। তো ওগুলো জানার ইচ্ছা হতো। তো সেই দিক থেকে মানে আমার হৃদয়ের ভিতরে মানুষের কেউ খেলার দিকে যায়, কেউ ব্যবসার দিকে যায়, কেউ বিজ্ঞানের দিকে যায়। তো আমার আসলে সাহিত্যের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু পরে আমি এই রাজনীতির সঙ্গে জড়িত হয়ে যাই, এবং সেটা করতে করতে একটা পর্যায়ে আমার মনে হয় যে একসঙ্গে দুইটা করা সম্ভব না। ওই দিক থেকে দুইটা ডিসিপ্লিন আলাদা হয়ে যায়। সে কারণে আমার মাস্টার্স পর্যন্ত, জাহাঙ্গীরনগর পর্যন্ত আমার লেখালেখিগুলো, বা কিছু লিখতাম, কবিতা লিখতাম, সেগুলো ছাপতে দিতাম না, খাতা ছিল। তো আমার এরকম অনেকগুলো লেখার খাতা হারিয়ে গেছে, একটা পুড়িয়ে গেছে, একটা বাসে সিট রাখার জন্য ডায়েরির মতো পরে এসে আর পায় নাই। তো ওই অর্থে আসলে আমার বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখালেখিগুলো ধ্বংসই হয়ে যায়। তারপরে নতুন করে আমি কবিতা আবার ফিরে আসি। আমি যদি জানতে চাই যে লেখকের দায়িত্বটা আসলে কি, মানে ধরেন সমাজে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের তো দায়িত্ব ভাগ ভাগ করে দেওয়া আছে। চিকিৎসক কী করবে, আইনজীবী কী করবে, রিক্সা চালক কী করবে আছে। লেখকের দায়িত্বটা কী, এবং লেখক কি সমাজের জন্য অপরিহার্য? মানে লেখক বলতে আসলে আমরা বুঝি যে যার আমরা চিন্তার বিভিন্ন রূপ আছে। কোনো কোনো জিনিস শিল্প, কবিতা, উপন্যাস হিসেবে আসে চিন্তা, কোনোটা আসে হয়তো দর্শন বা তত্ত্ব, ইতিহাস, রাজনীতির তত্ত্ব, এভাবে আসে। তো এইটা ছাড়া একটা সমাজ তার মানে লেখকদের ছাড়া একটা সমাজকে আসলে অন্ধ বলতে হবে, কারণ লেখকের কাজটা কিন্তু সমগ্র নিয়ে। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বা আপনি ব্যবসায়ী, আপনি রাজনীতিবিদ, আপনি আপনার ক্ষেত্র নিয়ে কাজ করেন, কিন্তু একটা লেখক তিনি যদি মানে উপন্যাস লেখেন, উপন্যাসে কিন্তু সমগ্র জীবন আসে, বর্তমান, ভবিষ্যৎ, সমাজের বিভিন্ন স্তর। ফলে তাকে কিন্তু জীবনের একটা সারসংকলন করে একটা উপলব্ধিতে পৌঁছাতে হয়। এখন লেখকের দায়টা ওটাই, যে সত্যটাকে সন্ধান করা, আবিষ্কার করা, মানুষের যে হিউম্যান কন্ডিশন, আজকে মানুষের দশাটা কি, মানুষের মানে প্রবণতা কোন দিকে যাচ্ছে, না ঠিক সরাসরি ওইরকম না। যেমন মানুষের খাদ্যাভাব থাকতে পারে, বেকারত্ব থাকতে পারে, ক্রাইম থাকে, এইটা তো একরকম, এটা তো সারফেসে, উপরে। কিন্তু মানুষের হৃদয়, মানুষের আত্মা, মানুষের সমাজ, তার অস্তিত্ব, এইটার একটা পর্যালোচনা কিন্তু এই লেখকের কাজ। আপনি যেভাবে এই সমাজকে দেখেন, এই সময়কে দেখেন, সব কিছু মিলিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট?
বাংলাদেশের সমাজের একটা বিশেষ রকমের বাস্তবতাটা হচ্ছে যে এই সমাজ খুব পারস্পরিকভাবে সহিংস হয়ে উঠেছে। সেটা বৈষম্যের কারণে, মানে একজনের ভোগ আরেকজনকে বঞ্চিত না করে হতে পারছে না। এখানে আমাদের রাজনীতি হচ্ছে ক্ষমতা বা সম্পদের ন্যায্য বন্টন নিয়ে হচ্ছে না। আমাদের রাজনীতি হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা, জনগণের সম্পদকে কিভাবে আমি অন্যায্যভাবে কেড়ে আনবো আমার কাছে। তো এটা বেসিক যে পরিস্থিতির কারণে যখন রাজনীতি দূষিত হয়, প্রতিষ্ঠানগুলো দূষিত হয়, গণবিরোধী হয়, তখন মানুষের সমাজের কোনো অংশটাই কিন্তু সুখে থাকে না। আজকে আপনি দেখেন এখানকার যারা রাজত্ব করে গেল, লুটপাট করে গেল, তারাও কি সুখে আছে আজ? এমনকি তারা যখন রাজত্বে ছিল, পাওয়ারে ছিল, তখন তাদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, এমনকি তাদের যে মনস্তত্ত্ব, তারা যে ভাষায় মানুষের সাথে কথা বলতেন, তারা যে জীবনযাপন করতেন, যে ভোগের জীবন, সেটার মধ্যেও কিন্তু খুব অসুস্থ, বিকৃত জিনিস ছিল। তার মানে সে ক্ষমতার থাকা অবস্থাতেও ভালো ছিল না, ক্ষমতাতে হারিয়েও সে কিন্তু ভালো নাই, এবং কাউকে ভালোও রাখেনি। এবং আমাদের এখানে আমাদের যেটা অ্যাসেট, সেটা হচ্ছে আমাদের মানুষের সামাজিক সংহতি একটা আছে। বিপদে মানুষ এক হয়ে যায়, এবং এটা সমতল দেশ, সবার ভাষা এক, ধর্ম মোটামুটি এক, বা ভিন্ন ধর্মের ভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যেও জীবনযাপনের মধ্যে অনেক মিল। একটা মুসলিম পরিবার, একটা হিন্দু পরিবার, একটা আদিবাসী পরিবারের গঠন একই রকম। মানে সেখানে মা বাবাকে কেন্দ্র করে সন্তানদের জন্য ভালোবাসার যে সম্পর্ক, জামাইকে যেভাবে আদর করবে, মেয়েকে যেভাবে, বা খাদ্যাভ্যাস একই। ফলে আমরা একটা সমজাতীয় সংস্কৃতি হওয়ার কারণে, যেটাকে আমি বলছি এজমালি সংস্কৃতি, আমাদের মধ্যে ঐক্য গড়ে ওঠে দ্রুত। যেমন যে কারণে আপনি দেখবেন উপমহাদেশে শুধু গণভ্যুত্থান আমাদের দেশেই বেশি হয়, আর কোথাও কিন্তু হয় না। ভারতে হয় না, পাকিস্তানে হয় না। তো এটা আমাদের একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের কারণে আমরা অন্যায়কে শেষ পর্যন্ত ডিঙাতে পারি, অন্যায়কে প্রতিরোধ করতে পারি, কিন্তু আমাদের প্রতিষ্ঠান না থাকে আমরা গড়তে পারি না। আজকেও যে সংকটে আমরা পড়েছি, আমরা একটা ফ্যাসিবাদকে বিদায় করলাম, ঠিক আছে, কিন্তু আমরা রাষ্ট্র মেরামত, রাষ্ট্র পুনর্নির্মাণ করতে পারছি না। আমাদের যে পুরানা বন্দোবস্ত, পুরানা দৃষ্টিভঙ্গি, এবং সেই সব নেতৃবৃন্দ, সেই সব মানে 60 দশকের 70 দশকের মানুষ, তাদের একটা বড় অংশই কিন্তু পরিবর্তন চান না। তারা তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন না, বরঞ্চ তার বিরুদ্ধে দাঁড়ায় যান দল বল শক্তি সামর্থ্য নিয়ে। আর এখানে আমাদের স্বাধীন লেখক কম এই অর্থে যে লেখকেরা প্রথমেই কোনো না কোনো ধ্যান ধারণার বশবর্তী হয়ে যান। তারা তৈরি হওয়ার আগেই তারা মনে করেন আমি প্রগতিশীল লেখক হব, অথবা আমি শুধু শিল্পের জন্য শিল্প করব, আমি বাঙালি জাতীয়তাবাদী লেখক কবি, আমি বামপন্থী লেখক কবি, আমি ইসলামী লেখক। তো লেখক আসলে এটা হয় না। একজন কৃষক, সে যখন জমিতে কাজ করে, সে যে ধর্মের, যে শ্রেণীর, যে বিশ্বাসের মানুষ হোক, তাকে কিন্তু জমির নিয়মেই, ফসলের নিয়মেই চাষবাস করতে হবে, নিজের নিয়মে করলে হবে না। তো আপনার চোখে যখন মতবাদের ছানি থাকবে, তখন আপনি সেটা দেখতে পারবেন না। আপনি শুধু আপনার মতবাদ বা আপনার দলের পক্ষের জিনিসটা আপনি বলবেন, দেখবেন। এই কারণে আমাদের দেশে যে বারে বারে পরিবর্তন ব্যাহত হয়, তার একটা বড় কারণে লেখক বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীরা ক্ষমতালোভী, অর্থলোভী, খ্যাতিলোভী, এবং তারা নন ক্রিয়েটিভ। তাদের জীবনের শুরুতে হয়তো একটা দুইটা ভালো লেখা গ্রন্থ বা বই কাজ থাকে, বাকি জীবন তারা সেটার উপর দাঁড়িয়ে দাবি করেন যে তিনি এখনও বুদ্ধিজীবী। তিনি আসলে বুদ্ধিজীবী নাই। আরেকটা সমস্যাটা হচ্ছে যে পরিশ্রমের অভাব। কোনো একটা বিষয়ে যে গভীর চর্চা করব, পড়ালেখা করব, একটু চিন্তা ভাবনা করে আগাবো, সেটা আমরা করি না। আমরা যেটা বললে সুবিধা, যেটা বলা নিরাপদ, সেটা বলে আমরা দায় সারি। আমরা চ্যালেঞ্জ দিই না। আপনাকে শুধু ক্ষমতাকে ভয় পেলে হবে না, জনগণও আপনার বিরুদ্ধে যেতে পারে। আপনি এমন সত্য বলছেন জনগণ নিতে প্রস্তুত না, তার হৃদয় প্রস্তুত না, কিন্তু আপনাকে তো সেটাও বলতে হতে পারে। আপনি যদি শুধু তোয়াজ করেন, ক্ষমতাকে তোয়াজ করাও খারাপ, কিন্তু জনগণকে তোয়াজ করাও কোনো ভালো কাজের কথা না। তো এইটা হচ্ছে আমাদের বুদ্ধিভিত্তিক একটা বন্ধাত্ব। এইটা একটা বড় কারণ যে আমরা প্রথমে বিভিন্ন মতবাদের মধ্যে ঢুকে পড়ি, এবং ঢুকে সেইটারই কনফার্মেশন, সেটাকেই আমি বারবারে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আমি যদি দেখি যে না, এটা ভুল, সেটা আমার ছেড়ে আসা আমার পক্ষে সম্ভব হয় না। কারণ মানুষ এক জীবনে বারবার বদলাতে পারে না, কিন্তু একজন লেখককে তো ক্রমাগত এই বদলের মধ্যে যেতে হয়। আপনি এখন একটা অবস্থান পরিবর্তন হলো এবং আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান হলেন, সে অভিযোগ যদি মানুষ করে, সেটা উত্তর আপনার কাছে কি?
এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে সময়ে এই দায়িত্বগুলো গ্রহণ করি তখন কেবলমাত্র গণঅভ্যুত্থানটা মানে তার প্রাথমিক বিজয় হয়েছে, অর্থাৎ পুরনো শাসক গোষ্ঠীটা তারা পালিয়ে গেছে, কিন্তু ঝুঁকি কিন্তু এক বিন্দু কম ছিল না। আপনার ভেতরে তাদের লোকজন, অস্ত্রবল, টাকা, সংগঠন ছিল, বিদেশি একটা বড় শক্তি তাদের পক্ষে ছিল এবং আমাদের বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তাদের কার্যকলাপ এখনও চলমান। তো আমাদের কাছে এই জিনিসটা ছিল দায়িত্বটা গ্রহণ করা, যে আমার এই বিজয়টাকে পাহারা দেওয়া এবং রাষ্ট্র মেরামত বা সংস্কারের যে চ্যালেঞ্জ সেটা ইয়ে করা। এখন আপনি আমরা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ সময় ঝুঁকির দায়িত্বে নিলাম। 71 সালে যেই মানুষগুলো ধরেন সেক্টর কমান্ডার হলেন বা কোনো একটা রাষ্ট্রের দায়িত্ব নিলেন, তিনি কিন্তু চরম ঝুঁকিতে পড়লেন, কারণ তাকে মেরে ফেলা হতে পারে। তিনি পরাজিত হলে তাকে হয় জেলে যেতে হবে, নাহলে মেরে ফেলা হবে। তা আমাদের বাস্তবতা তাই, আমরা যদি আজকে ব্যর্থ হই তাহলে এই যে যেটাকে বলা হচ্ছে পদ বা ক্ষমতা, সেটা কিন্তু আমার গলার ফাঁস হবে যদি আমি ভুল করি। ফলে এটা একটা চ্যালেঞ্জের কাজ এবং সেই চ্যালেঞ্জটা এখনও বিদ্যমান, এখনও হুমকি আছে। ফলে আমরা কিন্তু এটা ক্ষমতা হিসেবে উপভোগ করার জায়গা নাই। যে করবে সে করছে, আমি জানি না। কিন্তু আমার বেলায় বা আমাদের মতো অল্প কয়েকজনের বেলায় এটা হচ্ছে যে আমাদের নিজেদের বরঞ্চ স্যাক্রিফাইস হয়ে গেল। আমি আমার লেখালেখি জীবন থেকে দূরে থাকলাম। আমি এই সময় আমি যে এই ধরনের কাজ কিন্তু একটা নার্ভের উপর এবং হচ্ছে আপনার সময়ের উপর অনেক পরিশ্রম। আপনাকে 8, 10, 12 প্রথম কয়েক মাস তো আমরা 14-15 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়েছে। আমি যদি কাজের প্রসঙ্গটা বাদ দিই, যে আপনার লেখালেখির হিসেবে যে আপনি চিন্তা করেন যে আপনি পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন, আপনার সৃজনশীল লেখালেখি সেটা ব্যাঘাত ঘটলো, কিংবা পরবর্তীতে যদি আবার এই সরকার, যেটা আপনি বিদায় বলছি আমরা, ফ্যাসিস্ট সরকার বিদায় হলো, সে সরকার যদি আবার প্রতিষ্ঠিত হয়, তখন যে আপনি আবার এই বর্তমান ভূমিকার জন্য, বর্তমানে পদের জন্য যদি আপনাকে শাস্তি ভোগ করতে হয় কিংবা আবার ক্যাটাগরাইজ করে পিছনে ফেলতে হয়, সেই সংখ্যা আপনার মধ্যে কাজ করে। যারা এই বাংলাদেশের মানুষকে 17 বছর নির্যাতন করেছে, আমাদের স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে, বাংলাদেশকে একটা অন্য রাষ্ট্রের একটা স্যাটেলাইট রাষ্ট্রে বা তাদের ভোগের বস্তুতে পরিণত করেছে, এই অল্প সময়ে 1,500-এর বেশি শিশু কিশোরকে নির্মম বর্বরভাবে হত্যা করেছে, লুটপাট করেছে, মানুষ কি তাদের ক্ষমা করবে? হ্যাঁ, তাদের ভেতরে বহু লোক এখনও আছে যারা এখনও বুঝতে পারছে না যে কি ঘটে গেল। আপনি যদি হঠাৎ করে আকাশ থেকে নিচে পড়ে যান, আপনার মাথা ঘুরবে, আপনি বুঝতে পারবেন না। তারা বুঝতে পারছে না, তাদের ব্রেন কাজ করছে না, এটা মস্তিষ্ক মৃত হয়ে যাচ্ছে, যে তারা মনে করছে ষড়যন্ত্র দিয়ে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। কিন্তু এদেশের মানুষ যে তাদেরকে উচ্ছেদ করেছে, নেতৃত্ব ছিল না, দল ছিল না, তাহলে কারা করলো? লক্ষ লক্ষ ছাত্র জনতা যে নামলো, এটা তো মানুষের ভিতরের ঘৃণা থেকে মানুষ নেমেছে। তো এই ঘৃণাকে আন্ডু করা যাবে না, রাতারাতি তারা ফেরত আসবে না। কিন্তু তাদেরই মতো একটা চিন্তাভাবনা বা তাদেরই ভাই বেরাদররা আরেকটা চেহারায় আসতেই পারে, এসে আমাদেরকে তারা নিশানা করতেই পারে। সেটা তো সেই ঝুঁকি বা সেই চ্যালেঞ্জ নিয়েই তো আমরা আসছি। তার জন্য আমাকে যদি শাস্তি পেতে হয় অন্যায়ভাবে, সে শাস্তি পেতে হবে, এটাই জীবন। আপনি সাংবাদিক, আপনি লেখক, আপনি এখন প্রশাসনিক দায়িত্বে আছেন, তো ফারুক আসিফ আসলে কোন পরিচয়কে অন করে, মানে কোন পরিচয় ফারুক আসিফ থাকতে চায়? আমি আসলে ক্রিয়েটিভ লেখক, আমি কবি এবং গদ্যকার হিসেবেই থাকতে চাই। এক সাক্ষাৎকারে আপনি বলেছিলেন বাংলা সাহিত্যের এবং বাংলা সংস্কৃতির ভিত্তিভূমি হচ্ছে গ্রাম। তা আপনার লেখায় সেই গ্রামের প্রভাব কতটুকু? আমার এটা বলার কারণটা ছিল যে আজকে আমরা বাংলাদেশের সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতি আমরা খুঁজে পাই না। অনেকে মনে করে আমাদের নাই, কিন্তু কেউ যদি 500 বছর 1000 বছরের আমাদের সাংস্কৃতিক ধারাগুলো দেখে, যে আমাদের গানের জগৎটা দেখে, পশ্চিমা জগৎটা হচ্ছে লিখিত জগৎ। আমাদের লিখিত সভ্যতা আছে, কিন্তু সেটা অল্প লোকের মধ্যে ছিল, যেহেতু শিক্ষার বিস্তার অল্প ছিল। কিন্তু অন্য ধরনের যে ভাষা এবং জীবন দর্শন চর্চা, সেটা কিন্তু গানের ভেতর দিয়ে। ফলে আপনি লিখে পাবেন না। আপনি লালন থেকে শুরু করে তার আগে সেই মধ্যযুগের কবিদের লেখা দেখেন বা কবিয়ালদের কাজ দেখেন, এই যে জালালউদ্দিন খাঁ তার কাজের মধ্যে, উকিল মুন্সির গানের মধ্যে যাই বাণী সেটা গানের মধ্য দিয়ে প্রচার করেছে। ফলে আমাদের জীবন দর্শন ভাবধারাটা গানের ভিতরে অনেকটা ছিল এবং আমাদের পুরো বাংলাদেশি গানের এলাকা। তা আপনি যদি এগুলোর সঙ্গে আপনার পরিচয় না থাকে, এগুলোর স্বাদ আপনি না নেন, নিজের ভেতরে না নেন, তাহলে আপনি লিখবেন কি? লেখা তো কেরানির মতো হয়ে যাবে। লেখার একটা শুকনা লেখার ভিতরে যে একটা মানুষও, আমরা ভঙ্গিমা ছাড়া মানুষ না, সবই হাত পা চোখ কান আছে, কিন্তু এক একজনের ভঙ্গি এক এক রকম।
লেখাও একটা ভঙ্গি, জীবনের সঙ্গে একটা সম্পর্কের একটা ভঙ্গি। তো আপনি যখন এই অনেক জায়গা থেকে উপাদান নেবেন, তখন আপনার মানে লেখার অলংকার, লেখার শক্তিগুলো অনেক বেড়ে যাবে। পাঠক মহলে আপনার গদ্যের এত এত প্রশংসা, এত এত মুগ্ধতা, কিন্তু তারপরও উপন্যাসে আপনাকে পাইনি। এই আক্ষেপ আপনার নিজের ভিতরে কখনো কাজ করেছে? কেন উপন্যাস লিখলেন না? আমার জীবনযাত্রা, আমার পেশা আমাকে হেল্প করেনি, বা আমার ভেতরেও হয়তো সংকল্পের অভাব ছিল। আমি হয়তো তাৎক্ষণিক দায়িত্ববোধে বেশি তাড়িত হয়েছি। মানে একজন উপন্যাসিককে তো একটু এক ধাপ পেছনে এসে ধ্যানের মতো জায়গায় ঢুকে পড়তে হয়। কিন্তু আমাদের তো ওই যে কারণে রাজনীতির সঙ্গে লেখার বিরোধ, একই কারণে সাংবাদিকতা হচ্ছে প্রতিদিনের ঘটনা, আগামী দিনের ঘটনা। আর আমরা যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকতাম, তখন আমার কাছে লড়াইটাই ছিল বড়, যে এটার বিরুদ্ধে লড়াই করে যাওয়া। সেটা কি এই গত 1-2 বছর নাকি আগে থেকে বলছেন? সবসময় আমার গত 14-15 বছর তো আমি এগুলো নিয়েই চিন্তা করেছি বা মাঠেও ছিলাম। আপনার কাছে জীবনের অর্থ কি? জীবনের অর্থ আসলে কষ্টের, যে কারো জীবনই। মানুষ আমরা মনে করি জীবনে একসময় সুখী হব, কিন্তু আসলে জীবন, আপনি যদি একটা সংগ্রামের মধ্যে দিয়ে যান, আপনি যদি আপনার ভেতরে যদি সব যোগ্যতা না, আমার ভেতরে তো সব যোগ্যতা নেই, ফলে আমিও একটা কোনো কোনো ক্ষেত্রে দুর্বল মানুষ, ফলে আমাদের নানান রকম অসুখীপনা, অতৃপ্তি, বঞ্চনার ভেতর দিয়ে যেতে হবে। সব কিছুর বিচার এই ইহকালে হবে না। আপনি ওই সময়ে ভুল করেছেন, সেটা আপনি আর এখন ক্ষতিপূরণ দিতে পারবেন না নিজেকে, বা কারোর সঙ্গে অন্যায় করে ফেলছি, সেটা পুরাটা তাকে প্রতিদান দেওয়া যাচ্ছে না, বা আমার সঙ্গে কেউ অন্যায় করেছে, সেই খেসারত আমি কার কাছে চাইব। ফলে জীবন মানেই কিন্তু জীবনের ভিতরে আমাদের আগের জনগোষ্ঠী, আগের জেনারেশনরা শেখাতো যে জীবন হচ্ছে কষ্টের, দুঃখের। কিন্তু পুঁজিবাদ এসে শেখালো আমাদের যে কনজিউমারিজম, এখন যে কালচারাল ভোগ, এই যে মোবাইল, এটা তো সবই ভোগের উপাদান। এরা বলছে যে না, তুমি ভোগী হও, সুখী হও, ভোগী হও, সুখী হও, ধনী হও, হওয়া সম্ভব। আসলে এই পৃথিবীতে অ্যাবসলিউট সুখী হওয়া সম্ভব না। এইটা যখন আপনি মেনে নেবেন, তখন এই কষ্ট দুঃখগুলো আপনাকে আরও ধারালো করবে, আপনাকে আরও গভীর করবে, আপনাকে আরও উন্নত করবে। কিন্তু আপনি যদি শুধু সুখের জন্য ছোটেন, তাহলে আপনি নিজেকে ক্ষতি করে ফেলবেন। আপনি একটা নন ক্রিয়েটিভ, নন ক্রিটিক্যাল একটা মানে ভোগী মানুষে পরিণত হবে। জীবনের এই মাঝ বয়সে এসে প্রেম আপনার কাছে কীভাবে ধরা দেয়? প্রেমের তো অনেক রাস্তা আছে। এখন আমার জীবনে প্রেম ছিল, কিন্তু সবই মানে দুঃখের পথেই শেষ হয়ে গেছে, এবং প্রেম মানেই তাই। তো আমার যেমন যে বইটার নাম বিস্মরণের চাবুক, যেমন আমার জল জবা জয়তুন প্রথম কবিতার বই, ওই বইটায় আমার প্রেম তখন হচ্ছে অনেক ইনোসেন্ট। আমি অনেক রকম কষ্ট পাচ্ছি, কিন্তু আমার ভেতরে প্রেম তখনও জাগ্রত। তারপরের বইটা বিস্মরণের চাবুক, সেটা হচ্ছে যে আমার জীবনের একটা অংশ একদম মুছে গেল, বিস্মরণের মানে চাবুকে প্রহারে মুছে গেল, সেটা নিয়ে আমার মধ্যে আর কোনো অনুভূতি কাজ করলো না। ওই বইটা হচ্ছে তারই দলি। তো আর তমহা পাথর হচ্ছে দুইটার মাঝখানে, যে আবার প্রত্যাবর্তন, তার ভেতরে ইনোসেন্সও আছে, এক্সপিরিয়েন্সও আছে। তো এখন এসে আমার যে জায়গাটা, সেই জায়গায় মানে রাজনৈতিক, ব্যক্তিগত বা সব মিলিয়ে আমি আসলে আমার হৃদয়কে এই মুহূর্তে, আমি জানি না পরশু কী হবে, এই মুহূর্তে আমার হৃদয় শুষ্ক। আপনি মানে ফারুক আসিফ একসময় যে জীবন যাপন করতে চেয়েছিল, তার স্বপ্নে যে জীবন ছিল, সে কি এখন সেই জীবন যাপন করতে পারছে? সেই জীবনের মধ্যে আছে কিছুটা, মানে আমার তো মনের মধ্যে হৃদয় স্মৃতির ভেতরে তো আমিই আছি, কিন্তু আমি দেখতে পাই যে আমার অনেক রকম বদল ঘটে গেছে, যেটা হয়তো আমার মোটিভ বা আমার জার্নিটা একই, কিন্তু আগে যে মানুষটা অনেক বেশি আবেগী ছিল, সে এখন অতটা আবেগী নাই। আগে যে মানুষ চিনত না, সে হয়তো আগের চেয়ে একটু বেশি চিনে। আগে যতটা স্বতঃস্ফূর্ত বোধ করতাম, এখন ততটা আর মানুষের সাথে স্বতঃস্ফূর্ততা বোধ করি না। ফলে আমি যা হতে চেয়েছি তা আমি হয়েছি আমি বলতে পারি না। মানে হয়তো এটা আমার হওয়ার কথা হচ্ছিল না। আমি হয়তো একদম, অন্তত এটা আমি বলতে পারি যে আমি একজন সার্বক্ষণিক লেখক, গল্প, কবিতা, উপন্যাসের মধ্যে থাকা, পড়ালেখার মধ্যে থাকা, এবং সেই ধরনের একটা পেশায় থাকতে পারলে আমি সুখী হতাম। যখন একা থাকেন তখন এই জীবন নিয়ে আক্ষেপ হয় কোনো? না, আমি আক্ষেপ করি না, কারণ আক্ষেপের মানে প্রত্যেকটা প্রাপ্তির পিছনে স্যাক্রিফাইস থাকবে, এটা যখন আমি বুঝি। ফলে আমি যা হারিয়েছি তার বিনিময়ে আমি কিছু পেয়েছিও। মানুষ ততদিনই বাঁচে যতদিন সে সত্যি সত্যি বাঁচতে চায়, তার মানে তার বাঁচার জীবনী শক্তিটা তার থাকে। যদি সে সেটা হারিয়ে ফেলে, তাহলে সে মানুষ আসলে বাঁচে না, বা জীবন মৃত হয়ে ঘুরে বেড়ায়। মৃত্যু চিন্তা কি আপনাকে ভাবায় যে আপনি চলে যাবেন, থাকবেন না?
এই কষ্ট ভেতরে অনুভব হয়? মৃত্যু তো অবশ্যই ভাবায়, মানে এইটা ছোটবেলায় একটা খুব মৃত্যু তাড়না ছিল, যেটা আমার লেখালেখির ভেতরে, যে থাকবো না, আমি থাকবো না, বা সব কবিরাই এটা শুরু করে, শুরুতে এটাই থাকবে। নজরুল যখন লেখে যে দূর আকাশের সন্ধ্যা তারায় আমার আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে, একটা লেখকের জীবন একটা অভিমান থেকে শুরু হয়, কবির জীবন একটা অভিমান থেকে শুরু হয়। সে অভিমানের হয়তো সৃষ্টিকর্তার প্রতি, অথবা ইতিহাসের প্রতি, অথবা কোনো নারীর প্রতি, অথবা তার কোনো কাল্পনিক কোনো কিছুর প্রতি। আর তো তার আবার অভিমান থাকেই মা বাবার প্রতি। এই যে কিশোর তরুণ বয়সের কবির কথা বলছি, তো এরকম অভিমান মৃত্যুর প্রতিও আছে, যে মানে মৃত্যু এসে নিয়ে যাবে, এই দুঃখটাও যে জানাবো, সেই দুঃখটাও থাকবে না, তাই না? ফলে এটা এমন এক সমাপ্তি যেটা আমাদের কল্পনার মধ্যে ধরা পড়ে না। আপনি আজকে ঘুমালেন, কালকে উঠলেন না, আপনি তো জানতেও পারলেন না আপনি মারা গেছেন। মৃত্যুর মুহূর্তে হয়তো আমরা বুঝি যে আমরা মারা যাচ্ছি, কিন্তু ওই স্মৃতিটারও, ওই ঘটনার তো কোনো স্মৃতি থাকবে না। ফলে এটা একটা কমপ্লিট এন্ড, এইভাবেই আমি দেখি। এবং এটার জন্য মানসিক প্রস্তুতি আছে, কিন্তু যে কাজগুলো করে যেতে যদি না পারি, তাহলে এই অনুশোচনা থাকবে। কাজ বলে কি সেটি লেখা? লেখা, আমার লেখাগুলো। আর এখন তো আমরা শুধু লেখা বলে ভাবি না, কারণ আমার বেলায় এটা এরকম না। আমার সন্তান, আমার পরিবার, আমার সংস্পর্শে সবগুলো মিলে আমি কোথাও যেতে চাই, সামান্য হলেও সেই দায়িত্বগুলো থাকে আমার। ফারুক ভাই, অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আপনার ভবিষ্যতে লেখালেখি নিয়ে আপনার যে ভাবনা, সেই পথ আরও প্রশমিত হোক, আরও সুন্দর হোক। আপনার জন্য শুভকামনা। আপনাকে অনেক শুভেচ্ছা।